চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক নেতাদের শোক। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। ত্রাসের রাজত্ব চালাত সাভারের আওয়ামী লীগ নেতারা, হত্যা, নির্যাতন সহ নানা অপকর্ম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর বিকেল 3:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বিএনপি, জামাত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। মেহেদী হাসানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ আরিফ হাসানের মৃত্যুর সংবাদ পেয়ে কায়রো থেকে ফিরে এয়ারপোর্টে নেমেই রাজধানীর ল্যাব 8 হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে তার প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে কথা বলেন। প্রধান উপদেষ্টা, আমি বললাম তো, ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। দক্ষ সহকর্মীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন উপদেষ্টা পরিষদের সদস্যরা। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। হাসপাতালে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল, প্রত্যেকটা মানুষ এটা মনে রাখবেন। বাদেশা বাইতুল আমার মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার সকাল 11টায় হাইকোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের সন্তান দেশে ফেরার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এএফ হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন হাসান আরিফ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এএফ হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 1970 সালে আইন পেশায় যুক্ত হন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সাল থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে ছিলেন। হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1967 সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর 1970 সালে তিনি ঢাকা চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণফোন বাংলাদেশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
সকল মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির সম্পৃক্ততার তথ্য রয়েছে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অনুসন্ধানে উঠে আসে শুধুমাত্র রূপপুর প্রকল্পে $5 বিলিয়ন বা 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে টিউলিপ সিদ্দিকী সহ হাসিনা পরিবার। অন্য সব দুর্নীতির অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। 21 টেলিভিশনকে ববি হাজ্জাজ বলেন, দেশের মানুষের স্বার্থে অন্যান্য প্রকল্পের দুর্নীতি খোঁজা হচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে 2013 সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বেশি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। এ বিষয়ে আদালতে মামলা করেন ববি হাজ্জাজ। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী এবং তারেক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। ববি হাজ্জাজ বলেন, রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার লুট করেছে $5 বিলিয়ন। জড়িত ছিলেন টাকা পাচারের সাথেও। $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে, এত বড় দাগে একটা প্রকল্প থেকে এছাড়া হয়নি। যতগুলো মিটিং রাশিয়ান বড় পর্যায়ের নেতৃবৃন্দর সাথে হয়েছে, প্রত্যেকটার সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত ছিল। এবং আমরা অনেক জায়গা থেকে এই ধরনের খবরও পেয়েছি যে টিউলিপ সিদ্দিকী ওতপ্রোতভাবে জড়িত ছিল এই টাকা পাচারটার সাথেও। শুধু এ প্রকল্পই নয়, সমস্ত মেগা প্রকল্প থেকেই শেখ হাসিনা পরিবার প্রচুর পরিমাণে লুট করে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান তিনি। সালমান রহমান যখন ধরা পড়ল এবং তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো, তখন সে একদম পরিষ্কার করে দিল যে এই মেগা প্রকল্পগুলো শেখ হাসিনা ধরতই এই মেগা লুটপাট করার জন্য। প্রত্যেকটা মেগা প্রকল্প 40% বা তার ঊর্ধ্বে পুরো যে লুটে চলে গেছে, এইটা কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ওই যে শ্বেতপত্র, হোয়াইট পেপার, ওটা আমাদের কাছে পরিষ্কার করলো। ববি হাজ্জাজ বলেন, এই সকল লুটপাটের শাস্তি হওয়া একান্ত দরকার। যে $250 বিলিয়ন শেখ হাসিনা এবং তার ক্রোনিরা এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে, এগুলো হয়তো বড় দাগে আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু আগামীতে যেন কখনো এই ধরনের কিছু না হয়, এইটার নিশ্চয়তা তৈরি করতে হলে এটা সঠিক আইনের বিচার এবং সাজা প্রাপ্তি এটা হতে। তাদের এই লুটপাট ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও মনে করেন তিনি। লন্ডনেও যে $2 মিলিয়ন বাড়িতে থাকে, এইটাও হয়তো তার নিজের কেনা, জাস্ট বেনামে কেনা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, হত্যা, নির্যাতন সহ নানা অপকর্ম করে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। ক্ষমতার রাজনীতিকে ঢাল বানিয়ে চলত নিপীড়ন, নির্যাতন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে রয়েছে তারা। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো সহ এভাবেই হামলে পড়ত সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ছাত্রলীগ সভাপতি আতিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টানা 15 বছর আওয়ামী শাসনামলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অপরাধের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই নেতাকর্মীরা। সড়কে শোডাউন করে প্রভাব জানান দিতেন তারা। নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতা দিতেন তালুকদার তৌহিদ চং মুরাদ ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তাদের জুলুম নির্যাতনের ভয়ে প্রতিবাদের সাহস ছিল না কারো। 5 আগস্টের পর প্রভাবশালী এসব আওয়ামী লীগ নেতাদের কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন, কেউ পালিয়েছেন ভারত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে। তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। আতিক বাহিনী এবং রাজীব বাহিনী প্রকাশ্যে গুলি করে বিগত সময়ে মানুষ হত্যা করে মেরেছে। আওয়ামী লীগের দলীয় লোকজন যে নির্যাতন চালিয়েছে, আমি তাদের বিচার দাবি করছি। যতদিন পর্যন্ত প্রশাসন এদেরকে অ্যারেস্ট না করবে, আমাদের সাভারবাসীর অন্তরে শান্তি আসবে না।
অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জুলাই আন্দোলনের সংগঠক ও রাজনৈতিক নেতাদেরও। সাভার এবং আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত ছাত্র জনতার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, সেই হামলার নেতৃত্ব ছিল সাভার এবং আশুলিয়ার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, গণহত্যা করেছে, ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, তাদের কোনো মাপ হবে না। জুলাই আন্দোলনে প্রকাশ্যে ছাত্র জনতা হত্যা ও বিভিন্ন অপরাধের অভিযোগে 4 মাসে শতাধিক মামলা হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাভার, আশুলিয়া, ধামরাই 3 থানাতেই প্রায় 100-র মতো মামলা হয়েছে এবং অসংখ্য আসামি রয়েছে। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেককেই গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তো আমরা তারা যেখানেই থাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে ওঠা দাপুটে এসব নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল 3 জন। এজন্য টানা 1 মাস ব্যাংক ও তার আশপাশ পর্যবেক্ষণ করে তারা পরিকল্পনা মতো ব্যাংকে ঢুকে ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা, গায়েব করে ফেলে হার্ড ডিস্ক। এদিকে গ্রেফতার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আরেকজনকে নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতরা প্রবেশ করে। 3 জনের সেই দল ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহকদের জিম্মি করে। পরে সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণের পর জানা যায় তাদের কাছে ছিল খেলনা পিস্তল, ছুরি ও ড্রিল মেশিন। ইমার্জেন্সি অপারেশন। ওই দিন ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছিল মরণাপন্ন এক কিডনি রোগীর চিকিৎসার জন্য তারা ব্যাংক লুটের চেষ্টা করে। শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তবে শুক্রবার সেই বক্তব্য থেকে সরে আসলো পুলিশ। এখন বলছে আইফোন কিনতেই ব্যাংক লুটের চেষ্টা। তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। ব্যাংকের ভেতর সিসিটিভির ফুটেজ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। না, এখনো সিসিটিভি ফুটেজটা পাই নাই। সিসিটিভির ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে ডাকাত দল সদস্যরা যারা দস্যুতা ঘটিয়েছে তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। এদিকে ওই ঘটনায় এখনো এলাকায় চাপা আতঙ্কে রয়েছে মানুষ। দেখলাম যে তার কাছে পিস্তল, তো আমি তার পিস্তলটা দেখে বুঝতে পারছি এটা খেলনা পিস্তল। আমি আমার কিছু এলাকাবাসীর লোকজন নিয়ে ব্যাংকে যাই, ব্যাংকের থেকে গেট লাগা তালা মেরে দিই। স্থানীয়রা বলছেন জিম্মিদের উদ্ধারে এগিয়ে গেলে তাদের গুলি করার হুমকি দেয় ডাকাতরা। আমরা অনেকেই ছিলাম, বলছে গুলি করে দিমু, সরে যা। তাদেরকে মনে হয় না যে তারা এরকম সাধারণ কোনো ঘরের ব্যক্তি। এরা কিশোর গ্যাংয়ের কেউ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে, তবে বেড়েছে চাল ও মুরগির দাম। এছাড়া সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে এই দামে সন্তুষ্ট নয় ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে দাম আরও কমবে। এদিকে হুট করেই 50 থেকে 60 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানালেন বিক্রেতারা। এদিকে অন্যান্য মাছের পাশাপাশি বেড়েছে ইলিশের দাম। বড় ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3500 টাকায়।
4000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আখমারায় শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। এর আগে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে 5115 একর জমিতে আখ চাষ হয়েছে, যার মধ্যে কৃষকের জমি 3455 একর ও কোম্পানির নিজস্ব জমি 1645 একর। এবছর 70,000 মেট্রিক টন আখ মাড়াই করা হবে, যা থেকে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4200 মেট্রিক টন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক নেতাদের শোক। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। ট্রাসের রাজত্ব চালাত সাভারের আওয়ামী লীগ নেতারা, হত্যা, নির্যাতন সহ নানা অপকর্ম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন।